নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর পিছনে নিজের কোনো গুপ্তচর লাগিয়ে রেখেছে, এটা ভেবেই চন্দ্রাবতীর হৃদস্পন্দন বেড়ে গেল। চন্দ্রাবতী ভাবতে লাগলো, বীরেন্দ্র প্রতাপ জানতে পেরে যায়নি তো? সওদাগর উমেশ চন্দ্রের সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম। ও একটু সামলে নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি আপনি কি করে জানলেন যে ওই বাচ্চাটা মহামন্ত্রীর? বীরেন্দ্র প্রতাপ জবাব দিল, তুমি দরবারে যে প্রস্তাব রেখেছিলে তার উপর ভিত্তি করে আমি পুরো বিক্রমগড়ে মেয়েদের আর কিন্নরদের কেনা বেচা নিষিদ্ধ করে দিয়েছি। নর্তকীদের বস্তি সরিয়ে দেওয়ার জন্য আমি সৈন্য পাঠিয়েছিলাম। একটা বস্তিতে সুমন্তের সঙ্গে এক বৃদ্ধার দেখা হয়, যে মহামন্ত্রীর ব্যাপারে আজে বাজে কথা বলছিল। সেই বৃদ্ধাই বলল বাচ্চাটার কথা। এসব কথা শুনে চন্দ্রাবতী অস্থির হয়ে জিজ্ঞাসা করল, আর আর কি বলেছে ওই বৃদ্ধা? আর এই বাচ্চাটাই বা কোথায়? বীরেন্দ্র প্রতাপ অগ্রাহ্য করে বলল, কে জানে বাচ্চাটা কোথায়? আমি জানি না। তুমি সুমন্তকে জিজ্ঞাসা করো। কিন্তু তুমিও তো ওই বস্তিতে গিয়েছিলে না? তা তোমাকে বৃদ্ধা বাচ্চার ব্যাপারে কিছু বলেনি? চন্দ্রাবতী কি বলবে বুঝতে পারছিল না। ওর আশঙ্কা হচ্ছিল যে বীরেন্দ্র প্রতাপ সব জেনে গেছে আর ও চন্দ্রাবতীকে পরখ করছে মাত্র। কিন্তু চন্দ্রাবতী নিজের চোখে মুখে কোনো আভাস ফুটে উঠতে না দিয়ে বলল, আগে না, আমি বাচ্চার ব্যাপারে কিছুই জানি না। এটা তো আরোই ভালো, বীরেন্দ্র প্রতাপ বলে উঠল। ওই বাচ্চার ব্যাপারে কোনো খবর না পাওয়া গেলেই ভালো। এই নর্তকীরা খুব চালাক হয়। ওই বাচ্চাটাকে নিয়ে ওই বৃদ্ধা কোনোদিন রাজমহলে না এসে উপস্থিত হয় আর ওর অধিকার চাইতে শুরু করে। বীরেন্দ্র প্রতাপের ভাবনা দেখে চন্দ্রাবতী মনে মনে বলল, ভালোই হয়েছে আমি ওই বাচ্চাটাকে রানীমহলে নিয়ে আসিনি, না হলে বদনাম হওয়ার ভয়ে বীরেন্দ্র তো নির্ঘাত ওকে মেরেই ফেলত। তখনই বীরেন্দ্র প্রতাপ ওর হাত ধরে বলল, এখন তুমি আর এইসব বাজে কথাবার্তায় মন দিও না। এসো, রাত অনেক হয়ে গেছে, চলো ঘুমোতে যাই। বলে চন্দ্রাবতীকে নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। একটু দাঁড়ান। চন্দ্রাবতী নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি একবার সুরেলা কেমন আছে দেখে আসছি, ওর জ্ঞান ফিরেছে কিনা দেখি। আর এই পুরুষের বেশভূষাও তো পাল্টাতে হবে। বীরেন্দ্র প্রতাপ মজা করে বলল, সুন্দর তো তুমি এই পোশাকেও লাগছ। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। একথা বলে বীরেন্দ্র প্রতাপ নিজের ঘরের দিকে চলে গেল। চন্দ্রাবতী মনে মনে নিশ্চিন্ত হলো। তারপর নিজের ঘরের দিকে দৌড়লো। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সোনাল আর যমুনার দুঃখিত মুখ দেখতে পেল। ওর বিছানায় শুয়ে থাকা সুরেলা তখনও অচেতন ছিল। কি হয়েছে? চন্দ্রাবতী ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলো। ওর এখনো জ্ঞান ফেরেনি? কিন্তু সেটা কিভাবে সম্ভব? সোনাল সুরেলার দিকে তাকিয়ে চিন্তিত হয়ে বলল, জ্ঞান তো ফিরেছিল ওর, কিন্তু এ এত ভয় পেয়ে আছে যে ও এই ঘরেও শশীকলার ভূত দেখতে পাচ্ছে। আগে হ্যাঁ মহারানী মা, যমুনা রেগে গিয়ে বলল। ও তো আমাকেও শশীকলা ভেবে জোরে জোরে চিৎকার করছিল, আর তারপর আবার অচেতন হয়ে পড়ল। এই কথা শুনে চন্দ্রাবতীর নিজের উপরেই রাগ হচ্ছিল। এসব
আমারই ভুল যমুনা। ও চিন্তার স্বরে বলল, আমার ওর কাছ থেকে সত্যি কথা বলানোর জন্য অন্য রাস্তা বার করা উচিত ছিল। এমন না হয় যেন শশীকলার কাল্পনিক ভূত ওকে সত্যি সত্যি পাগল করে দেয়। আরে তো হোক পাগল ও, সোনাল রেগে গিয়ে বলল। হত্যা যখন করেছে তখন শাস্তি তো ওকে পেতেই হবে। উপরওয়ালার লাঠিতে শব্দ হয় না মহারানী মা, কিন্তু সেই লাঠি ন্যায় সবার সঙ্গে সমানভাবেই করে। এই সুরেলা শশীকলাকে হত্যা করে চুপ করে বসেছিল, আর দোষারোপ আপনার উপর দেওয়া হয়েছিল, আর আমরা এটা মোহিনীর চক্রান্ত ভাবছিলাম। চন্দ্রবতী কিছু বলতে পারল না। ও সুরেলার ব্যাপারে কিছু ঠিক করতে পারছিল না। ও সুরেলার নাড়ি ধরে বলল, কিন্তু জানি না কেন আমার মন এখনো মানতে চাইছে না যে সুরেলাই শশীকলাকে হত্যা করেছে। যাই হোক, কাল পর্যন্ত আমি সত্যি কথা জেনে যাব বলে চন্দ্রবতী ওর সিন্দুক থেকে একটা বিশেষ ওষুধ বার করলো আর ওর কয়েক ফোঁটা সুরেলার মুখে ঢেলে দিল। তারপর ও নিজের পুরুষের পোশাক তাড়াতাড়ি পরিবর্তন করতে করতে বলল, আমাকে এখন বীরেন্দ্র প্রতাপের কাছে যেতে হবে, তোমরা দুজন বিশ্রাম নাও। এই সুরেলাও কাল সকাল পর্যন্ত একদম ঠিক হয়ে যাবে। তারপর ও ঘর থেকে বেরিয়ে যেতে গেল। সোনালোকে আটকে দিয়ে জিজ্ঞাসা করল, মহারানী মা, আপনি যে কাজের জন্য গিয়েছিলেন সেটা কি সম্পূর্ণ হয়েছে? চন্দ্রবতী খুশি হয়ে বলল, হ্যাঁ, ওই বাচ্চাটার জন্য অষ্টরসায়নের ব্যবস্থা হয়ে গেছে। আমি ওই 8টা জড়িবুটি মাধবের ওই ব্যবসায়ী বন্ধুকে দিয়ে এসেছি। এবার দেখবে দ্রুত ওই নিষ্পাপ শিশুটি ঠিক হয়ে যাবে। কিন্তু ওই জড়িবুটি কোথায় পেলেন আপনি? সোনাল জিজ্ঞাসা করলো। তো চন্দ্রাবতী হেসে বলল, আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী আমায় দিয়েছে, তার ব্যাপারে কাল সবিস্তারে বলবো। চন্দ্রবতী ওখান থেকে চলে গেল। তখন যমুনা সোনালকে জিজ্ঞাসা করল, মহারানী মা কি রোজ রাতেই মহারাজের কাছে যান? সোনাল কথায় ওকে দেখে বলল, হায় হায় যমুনা, তোর একটুও বুদ্ধি নেই। উনি তো মহারানী, তো মহারাজের সঙ্গেই তো থাকবেন, তাই না? এখন মহারাজ বুঝতে পেরেছেন একমাত্র মহারানী আছেন যিনি ওনার যোগ্য। কিন্তু তুই এইসব কেন জিজ্ঞাসা করছিস? সোনালের সন্দেহজনক দৃষ্টি দেখে যমুনা তাড়াতাড়ি বলল, আরে না না, আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। কিন্তু সোনালের মনে যমুনার জন্য সন্দেহ সৃষ্টি হয়ে গেল। পরের দিন রাজমাতা গার্গী বীরেন্দ্র প্রতাপের ঘরে গেল। বীরেন্দ্র প্রতাপ তখনও চন্দ্রাবতীর সঙ্গে ঘুমিয়েছিল। রাজমাতার আসার খবর পেয়ে ও তাড়াতাড়ি উঠে বাইরে এসে বলল, মা, আপনি কেন কষ্ট করলেন? আমাকে ডেকে পাঠাতেন। কাল রাত্রে তোমার কাছে খবর পাঠিয়েছিলাম, গার্গী একটু রুক্ষতার সঙ্গে বলল। কিন্তু তুমি নিজের মহারানীর সঙ্গে ব্যস্ত ছিলে। বীরেন্দ্র প্রতাপ চুপ করে গেল। এতক্ষণে চন্দ্রবতীও ঘরের বাইরে এলো। প্রণাম রাজমাতা। ও দুটো হাত জোড় করে বলল। গার্গী গভীরভাবে দেখল চন্দ্রাবতী শুধু হাত জোড় করে বলছে। ও অন্যান্য পাটরানীদের মতো মাথা নিচু করে প্রণাম করল না। তোমার
সিঁথির সিঁদুর অক্ষয় হোক। গার্গী দাপটের সঙ্গে বলল। চন্দ্রাবতীও গভীরভাবে দেখল, আশীর্বাদ শুধু বীরেন্দ্র প্রতাপের দীর্ঘ জীবনের জন্য। গার্গী বীরেন্দ্র প্রতাপের দিকে তাকিয়ে বলল, বড় কুমার, আমি চাইছি সুরেলা সম্পর্কে যে সিদ্ধান্তই নেওয়া হোক তা যেন রাজ দরবারেই নেওয়া হয়। আমার মনে হচ্ছে ওকে ভয় দেখিয়ে, ধমক দিয়ে শশীকলার হত্যাকারী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। আমি দরবারে তোমার জন্য অপেক্ষা করছি, একটু তাড়াতাড়ি এসো। বলে গার্গী একবার চন্দ্রাবতীর দিকে তাকালো, তারপর বাইরে চলে গেল। চন্দ্রাবতী গভীর শ্বাস নিয়ে বলল, মহারাজ, রানীমা হলে খবর পাঠিয়ে দিন, সোনাল যেন সুরেলাকে নিয়ে দরবারে চলে আসে। বলে ও দরবারে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। কিছুক্ষণ পরে সোনাল সুরেলাকে নিয়ে দরবারে হাজির হয়ে গেল। চন্দ্রাবতী ও বীরেন্দ্র প্রতাপের সঙ্গে সিংহাসনে এসে বসল, আর রাজমাতা একটা আলাদা উঁচু আসনে এসে বসেছিলেন। সুরেলা পাথরের মতো চোখ নিয়ে এক দৃষ্টিতে মেঝেতে তাকিয়েছিল। দরবারে গার্গীর গলার আওয়াজ ধ্বনিত হল, সুরেলা, গুজব শোনা যাচ্ছে যে তুমি শশীকলার আত্মা নাকি দেখতে পাচ্ছ, কিন্তু এরকম অদ্ভুত কথা না তো মহারাজ বিশ্বাস করেন, আর না মহারানী চন্দ্রাবতী বিশ্বাস করেন। এখন তুমি সম্পূর্ণ সজ্ঞানে আছো, তাই যা কিছু সত্যি তা তুমি নির্ভয়ে বলো। কিন্তু সুরেলা একদম চুপ করে রইল। দরবারেও কিছুক্ষণ নিস্তব্ধতা ছেয়ে রইল। আবার গার্গী খুব নরম স্বরে বলল, আমি নিজেই সত্যিটা বলছি। আর সত্যিটা হলো যে মহারানী মা কাল তোমার সঙ্গে একটা নাটক করেছেন, যেটাকে তুমি সত্যি মনে করে এতটাই ভয় পেয়ে গিয়েছ যে নিজেকে শশীকলার হত্যাকারী ভাবতে শুরু করেছ। কিন্তু এখন ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার। আমি তোমার সঙ্গে আছি। তোমার পিতা আমাদেরই রক্ষামন্ত্রী, উনি খুবই বিশ্বস্ত। চলো এবার সবকিছু সত্যি সত্যি বলে দাও। ওর কথা শেষ হতেই সুরেলা উঁচু গলায় বলে উঠল, সত্যি হলো রাজমাতা যে আমি শশীকলাকে হত্যা করেছি। কেননা আমি ঘৃণা করতাম ওকে। ওই শশীকলা আর মোহিনী দুজনে মিলে আমাকে বেদখল করিয়ে দিতে চেয়েছিল। একথা শুনে পুরো দরবার স্তম্ভিত হয়ে গেল। সুরেলাকে নিয়ে চন্দ্রাবতীর সন্দেহ আরো গভীর হলো, আর গার্গীর চেহারা তো দেখার মতো হলো। ও সুরেলার কাছ থেকে একথা একেবারেই আশা করেনি। তখন বীরেন্দ্র প্রতাপ গম্ভীরভাবে বলল, তাহলে ফয়সালা তো হয়েই গেল রাজমাতা। সুরেলা শশীকলার হত্যাকারী, আর চন্দ্রাবতী সম্পূর্ণ নির্দোষ। এবার সুরেলাকে কি শাস্তি দেওয়া হবে সেটা আমি চন্দ্রাবতীর ওপর ছাড়ছি। পুরো দরবারের চোখ চন্দ্রাবতীর দিকে ঘুরে গেল। সুরেলার ভয়ার্ত চেহারা পড়তে পড়তে চন্দ্রাবতী উঁচু গলায় বলল, আমি একবার সুরেলার সঙ্গে একান্তে কথা বলতে চাই, তারপর ঠিক করব ওকে কি শাস্তি দেওয়া হবে। দরবারে কানাঘুষো শুরু হয়ে গেল। গার্গীও একটু দ্বিধান্বিত হয়ে উঠল। ঠিক আছে চন্দ্রাবতী, বীরেন্দ্র প্রতাপ বলল, আমি তোমাকে অনুমতি দিলাম। ততক্ষণের জন্য দরবার বরখাস্ত করা হলো। কিছুক্ষণ পর চন্দ্রাবতী সুরেলাকে নিয়ে রানীমহলের একটা কক্ষে এলো। ওরা দুজন ছাড়া সেখানে আর কেউ ছিল না। তুমি মিথ্যে কেন বলছো সুরেলা? চন্দ্রাবতী অস্থির হয়ে বলল,
তোমার কাছে শশীকলাকে মারার কোনো কারণই তো ছিল না। আর ভুলে যেও না, শশীকলাকে একটা ঘাতক বিষ দেওয়া হয়েছিল। তা তোমার কাছে কি করে এলো? সুরেলা বলল, তুমি আমাকে যতই প্রশ্ন করো চন্দ্রাবতী, আমার জবাব একই থাকবে, আমি শশীকলাকে মেরেছি। তুমি নাটক কেন করছো সুরেলা? চন্দ্রাবতী হঠাৎ অধৈর্য হয়ে বলে উঠল, কাল রাত্রে আমি তোমার পরীক্ষা করেছিলাম। তুমি একটা ঘোরের মধ্যে ছিলে ঠিকই, কিন্তু বারবার পাগলামি আর অজ্ঞান হওয়ার নাটক করছিলে। বলো, তুমি কেন করছো এসব? সুরেলা চুপ করে নিজের চোখ নামিয়ে নিল। তা দেখে চন্দ্রাবতী নিজের রাগ সামলে নরম সুরে বলল, দেখো সুরেলা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি সোনালের সঙ্গে মেলে তোমাকে শশীকলার আত্মার ভয় দেখানোর নাটক করেছিলাম, কিন্তু আমি শুধু এটাই জানতে চেয়েছিলাম যে তোমার ওই রূপোর কাঁটা শশীকলার ঘরে কেন আর কি করে পৌঁছেছিল। যে রাত্রে শশীকলার মৃত্যু হয়, সেই রাত্রে তুমি ওর ঘরে কি করতে গিয়েছিলে? সুরেলা ঝংকার দিয়ে বলে উঠল, আমি ওকে মারার জন্যই ওর ঘরে গিয়েছিলাম। এখন বারবার আমাকে এ কথা জিজ্ঞাসা করে আমার মাথা খারাপ করো না তুমি। যাও, গিয়ে বলে দাও বীরেন্দ্র প্রতাপকে আমি মেরেছি শশীকলাকে। চন্দ্রাবতী একেবারে চুপ করে গেল, কিন্তু ওর চোখ সুরেলার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সত্যিটা খুঁজছিল। সুরেলা ঘাবড়ে গিয়ে নিজের চোখ নিচু করে নিল। আমি সাফ দেখতে পাচ্ছি সুরেলা, আসল খুনি তুমি নাও, অন্য কেউ, যাকে তুমি ভালো করে চেনো আর তাকে তুমি বাঁচানোর চেষ্টা করছো। তুমি এটা বুঝতে পারছো না যে তোমার এই কাজের জন্য তোমার বাবার কত বড় ক্ষতি হয়ে যাবে, তার সম্পূর্ণ প্রতিষ্ঠা ধ্বংস হয়ে যাবে? এ কথা শুনে সুরেলার চোখ জলে ভরে গেল। সুরেলা, চন্দ্রাবতী আবেগের সঙ্গে ওর হাত ধরে বলল, আমাকে বলে দাও, সে কে? আমি তোমার কিচ্ছু হতে দেব না সুরেলা, আমি তোমাকে কথা দিচ্ছি বোন। নিজের জন্য চন্দ্রাবতীর এত মায়া দেখে সুরেলা ডুকরে কেঁদে উঠল। চন্দ্রাবতী দ্রুত ওকে জড়িয়ে ধরল। আমার প্রেমিক চন্দ্রাবতী, সুরেলা কাঁদতে কাঁদতে বলল, একবার লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু শশীকলা আমাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলেছিল আর বীরেন্দ্র প্রতাপকে সব কিছু বলে দেবে বলে হুমকি দিচ্ছিল। তো তো ও শশীকলাকে মেরে ফেলেছে। চন্দ্রাবতী এ কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। ও সুরেলাকে আরো জোরে জড়িয়ে ধরল। এই কলঙ্ক আমি নিজের মাথায়
জাগিয়ে নিয়েছি চন্দ্রাবতী। সুরেলা বলল, আমাকে আমার সাজা ভোগ করতে দাও। আমাকে সাহায্য করার বদলে আমার একটা উপকার করো। এই সত্যি কথাটা কখনো কাউকে বলো না, না হলে আমার বাবার খুব বদনাম হয়ে যাবে। উনি মরে যাবেন চন্দ্রাবতী। না সুরেলা, না। চন্দ্রাবতী ওকে ভরসা দিয়ে বলল, আমি কাউকে বলবো না, আর কারোর কিচ্ছু হতে দেব না, না তোমার, না তোমার বাবার। তুমি আমাকে তোমার ওই প্রেমিকের নাম বলো। কেউ কোথায় থাকে? সুরেলা প্রথমে তো চুপ করে গেল, তারপর নিজের চোখে জল মুছে ধীরে ধীরে বলল, ওর নাম। কিন্তু তখনই চন্দ্রবতী কিছু অনুভব করলো, আরো জোরে চিৎকার করলো, সুরেলা তাড়াতাড়ি নিচে ঝুঁকে পড়ো। বলেই ও সুরেলাকে জড়িয়ে ধরে নিচে ঝুঁকে পড়ল। তখন জানালা থেকে বিদ্যুতের বেগে একটা তীর এলো আর চন্দ্রাবতীর পিঠে গেঁথে গেল। কে চালিয়েছিল এই তীর? আর কেই বা ছিল সুরেলার প্রেমিক, যে শশীকলাকে হত্যা করেছিল? কি হবে এবার চন্দ্রাবতীর? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।